স্বভাবে বিনয়ী ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন খালেদা জিয়া। নাগরিক শোক সভায় বিশিষ্টজনরা। তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয়, আবার কত মানুষকে অনুনয় বিনয় করেছি, অনেকের ইচ্ছা ছিল, সাহস করেন নাই। মায়ের প্রতি কোটি মানুষের ভালোবাসার জবাব নীরবে দিলেন তারেক রহমান। জামায়াতের সঙ্গ ছেড়ে একলা পথে ইসলামী আন্দোলন 268 আসনে লড়ার ঘোষণা। আসন নিয়ে বিরোধ নয়, আদর্শিক ভিন্নতাই কারণ। নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই সংখ্যাটাও আমাদের সামনে চলে এসেছে। বিএনপি প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ। ইসি ভবনের সামনে ক্ষুব্ধ সমর্থকদের হামলা, মনোনয়ন ফেরত পেলেন 18 জন। ওসমান হাদি হত্যার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের দেশ জুড়ে বিক্ষোভ। বিচার নিয়ে টালবাহানার অভিযোগে সরকারকে হুঁশিয়ারি। এবং সব শঙ্কা কাটিয়ে মিরপুরে মাঠে গড়ালো বিপিএল। প্রথম ম্যাচে নোয়াখালীকে 5 উইকেটে হারিয়েছে চট্টগ্রাম, সিলেটের মুখোমুখি রাজশাহী। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ দর্শক, এবং আমি আপনাদের সাথে আছি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল। সংবাদ শিরোনামগুলো চলে যাব পুরো খবরে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নাগরিক স্মরণ সভায় এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, স্বভাবে বিনয়ী হলেও রাজনীতিতে অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সভায় এমন কথাই জানিয়েছেন আগতরা। মায়ের প্রতি কোটি মানুষের ভালোবাসার জবাব নীরবে শ্রদ্ধায় দেন তারেক রহমান। পুরো জাতিকে শোকের সাগরে ভাসিয়ে 30 ডিসেম্বর না-ফেরার দেশে পাড়ি জমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার ঐতিহাসিক জানাজা, যেটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। যে মহিয়সী আজীবন মানুষকে ভালোবাসার মায়াজালে বেঁধেছেন, নিজের পরিবারের কথা না ভেবে সংগ্রাম করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠায়, তার স্মরণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই নাগরিক শোক সভা, যেখানে দর্শক সারিতে বসে নাগরিক সমাজের কথা শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও জিয়া পরিবারের সদস্যরা। শোকসভায় বেগম জিয়ার জীবন ও আপোষহীন সংগ্রাম নিয়ে কথা বলেন দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক, অর্থনীতিবিদ, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক সহ নানা শ্রেণী পেশার বিশিষ্টজনরা। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান, চীন, সৌদি আরব, কাতার সহ 23 দেশের রাষ্ট্রদূত প্রতিনিধিরা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। অনেকের অভিযোগ, আওয়ামী লীগ সরকার তাকে সুচিকিৎসার সুযোগ দেয়নি। আর আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার বিচারের নামে যে প্রহসন এবং চিকিৎসায় যে অবহেলা হয়েছে, তখন এর বিরুদ্ধে বিবৃতি দেওয়াও সম্ভব হয়নি। সেই দিন জানাজার বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতীয়তাবাদী দলের একজন নেতা লক্ষ লক্ষ মানুষকে কথা দিয়েছিলেন যে তাদের এই রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। বক্তারা মনে করেন, বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ বিএনপি হারালো একজন সাহসী কাণ্ডারি, আর দেশ হারালো আপোষহীন এক মহানায়ক। আমরা যেন বেগম জিয়ার সেই স্বাধীনতার পতাকা সারা জীবন হাতে ধরে রাখি। তারা চলে গেছেন, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। She was a proper person who is, the all technical advisors aspires for. A leader who listens, who asks questions and takes a decision on their own. নাগরিক শোক সভার আহ্বায়ক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, বেগম জিয়া ছিলেন দেশ গঠনের এক কিংবদন্তি।
জাতি তাকে চিরদিন মনে রাখবে। শোকসভার সভাপতি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জিয়ার মুদাস্সির হোসেন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম সবাইকে ধারণ করতে হবে। যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বিনম্র শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করল নাগরিক সমাজ। এই শোকসভা থেকে সবার কণ্ঠে একটাই প্রতিধ্বনি, বেগম জিয়া শারীরিকভাবে বিদায় নিলেও তার রেখে যাওয়া আদর্শ বেঁচে থাকবে যুগ থেকে যুগ। সাইফুল ইসলাম, নিউজ 24, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা। আসন সমঝোতা না হওয়ায় অবশেষে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে গেল চরমোনাই পীরের ইসলামী আন্দোলন। সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র জানান, শুধু আসন সমঝোতা না হওয়া নয়, আদর্শিক ভিন্নতা ও জোটে যথাযথ গুরুত্ব না পাওয়ায় এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। আর এছাড়া জামাত ও বিএনপি মিলে পাতানো নির্বাচন করতে পারে বলেও শঙ্কা জানিয়েছে দলটি। গণ অভ্যুত্থানের পর জামায়াতের সাথে অভিন্ন দাবিতে সারা দেশে আন্দোলন কর্মসূচি, রাষ্ট্র সংস্কারের জন্য ঐকমত্য কমিশনে একই সুরে কথা বলা সহ নানা কারণেই আলোচনায় চরমোনাই পীরের ইসলামী আন্দোলন। নির্বাচনের তফসিল ঘোষণার পর আসন বন্টন নিয়ে দর কষাকষিতে দূরত্ব শুরু হয় দুই দলের। সেটি আরও বাড়ে 8 দলের সাথে এনসিপি, এলডিপি ও এবি পার্টি যুক্ত হয়ে জোটের আকার 11 দলে রূপ নিলে গুঞ্জন শুরু হয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। টানা কয়েকদিন বৈঠকের পর বৈঠক করে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় 47 আসন ফাঁকা রেখে আসন বন্টন ঘোষণা করে 11 দল। পরদিনই সংবাদ সম্মেলনে জোটে না থাকার ঘোষণা দিল ইসলামী আন্দোলন। দলটির মুখপাত্র জানান, 268 আসনে একক প্রার্থী ও বাকি 32 আসনে সমমনা প্রার্থীকে সমর্থন দিবে তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। বলেন, জোটের শুরু থেকেই অবহেলিত ছিল ইসলামী আন্দোলন। এছাড়া তারেক রহমানের সাথে জামায়াত আমিরের সাক্ষাতে নির্বাচনের পর জাতীয় সরকারের অভিপ্রায় প্রকাশকে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র হিসেবেও দেখছে দলটি। এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটাও আমাদের সামনে চলে এসেছে। জাতীয় পার্টির সাথে কোনো নির্বাচনী সমঝোতার সম্ভাবনা নেই বলেও জানান ইসলামী আন্দোলনের মুখপাত্র। বাংলাদেশের গণমানুষ তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো হত্যাকারীদের আড়াল করার চেষ্টা করছে এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে সংগঠনটি। আর এদিকে বিচারের দাবিতে সারা দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও রাজপথে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে টিএসসি হয়ে শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগানে প্রাঙ্গণ মুখরিত করে তোলে। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলো হাদি হত্যাকারীদের আড়াল করার চেষ্টা করছে। বিচার নিশ্চিত করতে না পারলে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না বলেও মন্তব্য করেন তিনি। এই সরকার কিছু করতে পারবে না, যার কারণে সেও যুক্তি রাখতে পারতেছে না। আমার তো মনে হয়
রাষ্ট্রের বর্তমান ব্যক্তিরা এই কুলাঙ্গারের সাথে যোগাযোগ করিও না। জুমার নামাজের পর চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনের থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে জামাল খান হয়ে কাজীর দেউরিতে এসে সমাবেশে যোগ দেন তারা। অবিলম্বে হাদি হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। শীঘ্রই হাদি হত্যার আসামিদেরকে গ্রেফতারের জন্য আমরা সরকারকে প্রেসার ক্রিয়েট করতে চাই। পিরোজপুরে হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, বিচার বিলম্বিত হওয়া রাষ্ট্র ও বিচার ব্যবস্থার জন্য লজ্জাজনক। হাজি ভাই হত্যার অনেক দিন খেলেন না, কোনো এর প্রতি অ্যাক্টিভিটি নাই, তারা শুধু বলছে জানাবো, এভাবে বললে হবে না। দ্রুত চার্জশিট পুনঃতদন্ত, সব দোষীদের গ্রেফতার ও প্রকাশ্যে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভুয়া স্বাক্ষর থেকে শুরু করে স্ট্যাম্প জালিয়াতি ভীষণ চতুরতার সাথে করা হয়েছে ভুয়া বোর্ড মিটিংও। আর আরও আটকে ওঠার মতো তথ্য হলো, এসব অপকর্ম করা হয়েছে আপন ভাই বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য। ঠিক এমন অভাবনীয় ভয়াবহ জাল জালিয়াতির অভিযোগ উঠেছে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের কন্যা সিমিন রহমানের বিরুদ্ধে। নানা রকম জালিয়াতি আর প্রতারণার মাধ্যমে শেয়ার আত্মসাতের ঘটনায় এরই মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। 21 জানুয়ারি শুনানির দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহ। এদিকে আইনজীবীরা বলছেন, এই মামলার রায় কর্পোরেট শেয়ার হস্তান্তর ও পারিবারিক সম্পত্তি বিরোধে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। বিস্তারিত রিপোর্ট। একটি নাম, একটি পরিবার আর হাজার কোটি টাকার কর্পোরেট সাম্রাজ্য। বাইরে থেকে যা ছিল সফলতার গল্প, ভেতরে ভেতরে সেখানে চলছিল ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা, জালিয়াতি আর ষড়যন্ত্রের নীরব যুদ্ধ। নিজের ভাই বোনকে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে পরিকল্পিতভাবে ভুয়া স্বাক্ষর, জাল স্ট্যাম্প ও ভুয়া বোর্ড মিটিংয়ের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের কন্যা সিমিন রহমানের বিরুদ্ধে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্তে উঠে এসেছে, গোপনে জালিয়াতির মাধ্যমে সিমিন রহমান ট্রান্সকম গ্রুপের 14,160টি শেয়ার নিজের নামে হস্তান্তর করেন। এই ঘটনায় গত 11 জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন পিবিআই এর ইন্সপেক্টর সৈয়দ সাজেদুর রহমান। চার্জশিট আদালতে উপস্থাপনের পর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহ আগামী 21 জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মুনির হুসাইন। এই মামলায় সিমিন রহমান একা নন, চার্জশিটে তার সঙ্গে আরো 5 জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ট্রান্সকম গ্রুপের কয়েকজন পরিচালক এবং লতিফুর রহমানের স্ত্রী মিসেস শাহনাজ রহমান। তদন্তে জানা যায় 2020 সালের 13 জুন ঢাকায় একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং তার প্রমাণ হিসাবে কিছু কাগজপত্র দেখানো হয়। মিটিংয়ের এজেন্ডায় ছিল শেয়ার হস্তান্তরের অনুমোদন, কিন্তু তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। যে বোর্ড মিটিং দেখানো হয়েছে, বাস্তবে সে ধরনের কোনো মিটিংই অনুষ্ঠিত হয়নি বলে দাবি বাদীপক্ষের। হাজিরা শিটে যাদের স্বাক্ষর দেখানো হয়েছে তাদের কেউ কেউ ওই দিন ঢাকায় ছিলেন না। এমনকি হাজিরা তালিকায় লতিফুর রহমানকে ছুটিতে দেখানো হলেও তার শেয়ার হস্তান্তরের অনুমোদন সেখানে যুক্ত করা হয়। এই ভুয়া বোর্ড মিটিংয়ের কাগজ দেখিয়েই লতিফুর রহমানের মালিকানাধীন 23,600 শেয়ারের বড় অংশ 14,160টি শেয়ার নিজের নামে নিয়ে নেন সিমিন রহমান। বাকি শেয়ারের ভাগ দেখানো হয় ভাই ও বোনের নামে। কিন্তু তদন্তে কোম্পানির কাছে ওই দিনের বোর্ড মিটিং এর কোনো নোটিশ, ইমেইল বা রেজুলেশনের কাগজ পাওয়া যায়নি। এমনকি আদালতের নির্দেশে ওইসব নথি হাজির করতে ব্যর্থ হয় আসামি পক্ষ। জালিয়াতির শেষ এখানেই নয়। শেয়ার হস্তান্তরের নামে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর RJSC-তেও করা হয় একের পর এক অনিয়ম। শেয়ার হস্তান্তরের সময় নিয়ম অনুযায়ী উভয় পক্ষের সশরীরে উপস্থিত থেকে স্বাক্ষর করার বাধ্যবাধকতা থাকলেও শেয়ারের দাতা ও গ্রহীতা কেউই সেদিন উপস্থিত ছিলেন না। শুধু উপস্থিত ছিলেন আসামি পক্ষের আইনজীবী, যা 1994 সালের কোম্পানি আইনের 38 ধারার সরাসরি লঙ্ঘন। শুধু তাই নয়,
পিবিআই তদন্তে উঠে আসে আরো ভয়াবহ তথ্য। তদন্তে জানা যায় ভাই বোনের স্ক্যান করা স্বাক্ষর ব্যবহার করে দুটি ভুয়া নন জুডিশিয়াল স্ট্যাম্প এফিডেভিট তৈরি করা হয়। ঢাকা জেলা প্রশাসক ও ডাক বিভাগের প্রতিবেদনে বলা হয় ওই স্ট্যাম্পগুলো 2023 সালে তৈরি হলেও সেগুলো 2020 সালের তারিখ দেখিয়ে ব্যবহার করা হয়েছে। এমনকি যে স্ট্যাম্প ভেন্ডরের নাম দেখানো হয়েছে তার লাইসেন্স 2020 সালেই বাতিল ছিল। এই জালিয়াতির চিত্র সামনে আসে পরিবারেরই আরেক সদস্যের অভিযোগে। 2024 সালের 22 ফেব্রুয়ারি লতিফুর রহমানের কন্যা সাজরে হক গুলশান থানায় মামলা করেন। সেই মামলাতেই একে একে উন্মোচিত হয় পারিবারিক বিশ্বাসঘাতকতার এক ভয়াবহ অধ্যায়। আইন বিশেষজ্ঞদের মতে এই মামলা শুধু একটি পরিবারের সম্পত্তির বিরোধ নয়, এটি কর্পোরেট বাংলাদেশে শেয়ার হস্তান্তর ও ক্ষমতার অপব্যবহারের একটি বড় উদাহরণ। এখন আদালতের রায় বলবে এই জালিয়াতির শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিএনপির শেরপুর 2 আসনের প্রার্থীর বিরুদ্ধে তথ্য দিতে এসে নির্বাচন কমিশনের বাইরে হামলার শিকার হয়েছেন ইয়াজদাইন নামে এক ব্যক্তি। নির্বাচন কমিশন থেকে টেনে হিচড়ে বের করে রাস্তায় ফেলে তাকে মারধর করেন কয়েকজন। অভিযোগ পাওয়া গেছে হামলাকারীরা শেরপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থক। তবে তারা অভিযোগ অস্বীকার করেছেন। আর এদিকে 7ম দিনের শুনানিতে 18টি আপিল মঞ্জুর করা হয়েছে। নির্বাচন কমিশনের ভেতর থেকে মারতে মারতে ইয়াজদাইন নামের এক ব্যক্তিকে বাইরে নিয়ে আসে কয়েকজন। এক পর্যায়ে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। সেখানে কয়েকজন পুলিশ সদস্য চেষ্টা করেও হামলাকারীদের নিবৃত্ত করতে ব্যর্থ হয়। হামলার শিকার ইয়াজদাইনের আইনজীবী দাবি করে এক ব্যক্তি জানান, শেরপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে জানিয়ে আদালতে রিট করেছেন তারা। ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তাকে বৈধতা দেয়নি। তাই ফাহিম চৌধুরী মনোনয়নের বৈধতা পেতে ইসিতে আপিল করেন। আমাদের যদি নিরাপত্তা দিতে না পারে প্রার্থীদের বা অভিযোগ, এখানে পুরো বিষয়টা ওপেনলি হবে। ওনারা এখানে আমাদেরও নিরাপত্তা দিতে পারছে না, এটা আসলে খুবই আশঙ্কাজনক। সে আমার শেরপুরের ভোটার কিনা, ওনার ভোটার আইডি কার্ডটা চেক করেন। সে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নমিনেশন দিছে। সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কি উনি যাইতে পারে? সারা বাংলাদেশে নির্বাচনে হালচাল, নির্বাচনের যে ডিসিদের মাধ্যমে যে কারসাজি, এটা জাতির সাথে একটা তামাশা ছাড়া কিছুই না। শুক্রবার ইসি এ সংক্রান্ত শুনানি অপেক্ষমান রাখে। শেরপুর 2 আসনে 5 জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের 2 প্রার্থীকে বৈধতা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। একজন স্বতন্ত্র, আরেকজন বিএনপির ফাহিম চৌধুরী, অপর আরেকজনের প্রার্থিতা বাতিল হয়। এদিকে ইসিতে 7ম দিনে প্রথম 43টি আপিলের মধ্যে 18টি মঞ্জুর, 21টি নামঞ্জুর করা হয়। অপর 4টি অপেক্ষমান রাখে কমিশন। ওনাদের বলা সত্ত্বেও কিন্তু ওনারা দেন নাই, আপিল করার পরে আমাদের সেটা মঞ্জুর করছে। আমরা আমাদের প্রার্থিতা ফিরে পেয়েছি। প্রার্থীকে 12 ঘন্টা অথবা 24 ঘন্টা অথবা 2 দিনের যেন সময় দেয় ছোটখাটো ভুলগুলো সংশোধন করার জন্য। আমরা এখানে আপিল করি, মাননীয় কমিশনার মহোদয়গণ আপিল শুনানি অন্তে আমাদের আপিলটা আলহামদুলিল্লাহ মঞ্জুর করছেন। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আগামী 18 জানুয়ারি আপিল শুনানি শেষ হওয়ার কথা। ইসিতে প্রার্থিতা না পেয়ে আদালতে আবেদন করার সুযোগ পাবেন মনোনয়ন প্রত্যাশীরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। অবশেষে খুলল কেরানীগঞ্জে আলোচিত মা মেয়ে খুনের রহস্যজট। মেয়ের খোঁজে গৃহশিক্ষক মিমের বাসায় এসে নিখোঁজ হন মা রোকেয়া বেগম। আর নিখোঁজের 21 দিন পর মিলল অর্ধগলিত মরদেহ। পুলিশ বলছে, কথা কাটাকাটির জেরে গৃহশিক্ষক মিম এবং তার বোন মিলে হত্যা করেছে ফাতেমা এবং তার মাকে। এদিকে হত্যা মামলায় আসামিদের আদালতে সোপর্দ করে পুলিশ।
ইয়ামাহা ও এসিআই এর হাত ধরে হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল দেশের বাজারে নিয়ে আসা হচ্ছে। 16 জানুয়ারি 2026 রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ইয়ামাহা বাংলাদেশের একমাত্র পরিবেশক এসিআই মোটরস ঘোষণা দেয় ইয়ামাহার অত্যাধুনিক প্রযুক্তির এফজেডএস হাইব্রিড বাজারে আনার। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ব্র্যান্ড দলছুটের বাপ্পা মজুমদার। আর আরও উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া সেলসের ডাইরেক্টর হিরোশি সোতোগাওয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বসুন্ধরা আবাসিকের জাপান স্ট্রিটে জেসিএক্স টাওয়ারের মিনা বাজারে ক্রেতাদের ভিড়। ছুটির দিনে ঘুরে ঘুরে কেনাকাটা করছেন ক্রেতারা। তাজা ফল থেকে শুরু করে সবজি, চাল, ডাল, মাছ, মাংসের পাশাপাশি অন্যান্য পণ্যের দাম এবং মানের ভারসাম্য থাকায় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে এই শপটি। কাঁচা বাজারের সব পণ্যের পাশাপাশি রয়েছে বেকারি পণ্য, মিষ্টান্ন, হিমায়িত খাদ্যসহ গৃহস্থালী ও গৃহসজ্জার নানান আইটেম। বাজারে প্রায় আসা হয়, ফ্রেশ থাকে, এই মাংস, মাছ এগুলো কেনা হয়। কিছুটা ভিড়ও হয়, কিন্তু তারপরেও সেটা হয়তো বাইরের তুলনায় অতটা মানে হয় না, অতটা ক্রাউডেড ওরকম হয় না, যেহেতু জায়গাটা একটু স্পেস বেশি। এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা মানে অথেন্টিক প্রোডাক্ট হবে। শুক্রবার ছুটির দিনে দর্শক বসুন্ধরা আবাসিকের আপন ফ্যামিলি মার্টে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। একটি সুপার শপে পাওয়া যাচ্ছে দেশি বিদেশি প্রায় 33,000 পণ্য। বিস্তৃত জায়গা জুড়ে সুসজ্জিত সুপার শপ হওয়ায় ক্রেতার পছন্দ আপন ফ্যামিলি মার্ট। শপটিতে দাম এবং মানের সামঞ্জস্য থাকার কথা জানিয়েছেন ক্রেতারা। খাদ্যদ্রব্য থেকে শুরু করে কসমেটিক্স, হাইজিন পণ্য, শিশুদের জন্য খেলনা, চকলেট, ঘরের শোভাবর্ধন সহ সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এই শপে। ফিক্সড প্রাইসগুলো রিজনেবলই থাকে, আর এক জায়গায় আসলে আপনি সবকিছুই পাচ্ছেন। এক ছাদের নিচে সবকিছু একসাথে পেয়ে যাওয়ার অভিজ্ঞতা অন্যরকম, কারণ আমরা তো আসলে এত সময় থাকে না, তো এক ছাদের নিচে আমরা মাছ, মাংস, সবজি, তরকারি এবং বাজারে যে নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে, এটা খুবই আমাদের জন্য কনভিনিয়েন্ট আসলে। আরব নেতাদের জরুরি কূটনৈতিক তৎপরতায় শেষ পর্যন্ত ইরানে পরিকল্পিত হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তার বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, সৌদি আরবিয়া, কাতার এবং ওমানের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টায় ট্রাম্পকে শান্ত করা সম্ভব হয়েছে। ফলে সম্ভাব্য সেই সামরিক অভিযান আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচে 5 উইকেটের বড় জয় তুলে নিয়েছে প্লে অফের রেসে থাকা চট্টগ্রাম রয়্যালস। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাট করছে রাজশাহী। মিরপুরে আগে ব্যাট করে চট্টগ্রামের বোলারদের দাপটে মাত্র 126 রানে অল আউট হয় নোয়াখালী। জবাব দিতে নেমে স্কোরবোর্ডে 59 রান তুলতেই 5 উইকেট হারিয়ে বিপাকে পড়ে চট্টগ্রাম। তবে হাসান নওয়াজকে সাথে নিয়ে 40 রানের জুটি গড়ে সাময়িক বিপর্যয় কাটান শেখ মাহাদি। হাসান নওয়াজ 11 রানে মাঠ ছাড়লেও আসিফ আলীর সাথে 59 রানের জুটি গড়ে চট্টগ্রামকে 5 উইকেটের বড় জয় উপহার দেন শেখ মাহাদি। আসিফ আলী অপরাজিত থাকেন 36 রানে, আর মাহাদির ব্যাট থেকে আসে 49 রান। এই জয়ে প্লে অফের রেসে খুব ভালোভাবেই টিকে থাকলো চট্টগ্রাম, আর শিরোপার দৌড় থেকে বিদায় ঘণ্টা বাজল নোয়াখালীর। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।